আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই ভালো আছো। একটু দ্রুত জানাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু দ্রুত জানিয়ে দাও যে সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে। আর তোমাদের যে সকল বন্ধুরা এখনো আমাদের ক্লাসে জয়েন করে নাই সবাইকেই তোমরা ইনভাইট করে ফেলো এবং মেনশন করা শুরু করো যেন সবাই ক্লাসটা দেখতে পারে। আজকের ক্লাসটা আমাদের ফ্রি লাইভ ক্লাস, সবার জন্য উন্মুক্ত ক্লাস। সবাই তোমাদের বন্ধু যারা এখনো ক্লাসে যুক্ত হয় নাই তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, এমনকি লিঙ্কটা শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটা করে উপকৃত হতে পারে। ঠিক আছে? তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আশা করি সাউন্ড ঠিকঠাক। তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দাও যেন সবাই ক্লাসটা করতে পারে। আর আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো সেট এবং ফাংশন। এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসটা যেহেতু তোমরা মাত্র নবম শ্রেণীতে উঠছো, তো দেখা যায় এই চ্যাপ্টারটা অনেকেই শুরু করে দিছে মাদ্রাসায়, বা যারা শুরু করো নাই বা শুরু করছো আজকের ক্লাসটা করলে তোমাদের দেখবা কি অনেকটাই বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা সবাই জানি যে আমাদের ম্যাথ ক্লাসের সবচাইতে মূল যেই উদ্দেশ্য থাকে সেটা হলো বেসিক ক্লিয়ার করে দেওয়া। যদি কোনো শিক্ষার্থীর ম্যাথে বেসিক ক্লিয়ার থাকে তাহলে সে যে কোনো ম্যাথ পরীক্ষা আসুক না কেন সে অ্যান্সার করতে পারবে। সো এই জন্য আমরা বইয়ের ম্যাথ করানোর থেকে সবার প্রথমে ফোকাস দিব কোথায়, আমাদের যেই চ্যাপ্টারটাই পড়বো ওই চ্যাপ্টারের একদম যত বেসিক আছে সবগুলা ভালো করে শিখে তারপরে আমরা চেষ্টা করব যে এই চ্যাপ্টারের বইয়ের যে ম্যাথগুলা সেই ম্যাথগুলা কমপ্লিট করার। তারপরে আমরা বিভিন্ন এক্সাম্পল অনুসরণ করার চেষ্টা করব। সো যারা যুক্ত হয়ে গেছো, কে কোথা থেকে যুক্ত হইতেছো এটাও একটু মেনশন করে দ্রুত জানিয়ে দাও বা কমেন্ট করে ফেলো। তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আচ্ছা, মোহাম্মদ ইরফান মাহমুদ বলছে, ওকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যারা ক্লাসে যুক্ত হচ্ছ সবাই সুস্থ আছো, এমনকি চেষ্টা করবা যে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার। তাহলে আশা করি আজকের ক্লাস থেকে তুমি ভালো একটা ফায়দা পাবা ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো আমরা সময় নষ্ট না করি, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। সো আজকের ক্লাসে ফ্রি লাইভ ক্লাস। এই ফ্রি লাইভ ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আসছি, সেটা হলো সেট এবং ফাংশন। তোমাদেরকে বলে রাখি তোমরা মাত্র নবম শ্রেণীতে উঠছো, বাট তোমরা যখন দাখিল পরীক্ষা দিবা বা তোমাদের একাডেমিক মাদ্রাসার যে পরীক্ষাগুলো হবে সবার জন্যই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এমনকি মনে রাখবা এখানে তুমি যেই সালেই পরীক্ষা দাও না কেন এখান থেকে একটা সিকিউ তুমি 100% শিওর ইনশাল্লাহ মাদ্রাসা বোর্ডে পেয়ে যাবা। মানে বিগত যত বছর পরীক্ষা হয়েছে তত বছরই এই সেট এবং ফাংশন থেকে একটা সিকিউ আসে। কখনো কখনো শুধু সেট থেকে আসে, কখনো কখনো শুধু ফাংশন থেকে আসে, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে সেট এবং ফাংশন দুইটা চ্যাপ্টার মিক্স করে একটা সিকিউ আসে। তাহলে তুমি বুঝতে পারতেছো বিগত বছরের কোশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বলতে পারি যে আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে এখান থেকে তুমি কিন্তু ইনশাআল্লাহ একটা সিকিউ কমন পাবা। সো বুঝতেই পারতেছো চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, মোহাম্মদ ইরফান মাহমুদ বক্সনগর থেকে। ওকে। আর দ্বিতীয়ত হলো শ্রাবণ তাহুরা বলছে ফেনী থেকে। মাশাআল্লাহ। বাবু জারিন বাবু বলছে হলো মুন্সিগঞ্জ, সরি সুনামগঞ্জ থেকে। ওকে। সো আমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো যাদের বন্ধু বান্ধব এখনো ক্লাসে যুক্ত হয় নাই দ্রুত জানায় দাও যেন আমরা ক্লাসটা শুরু করতে পারতে। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সেট এবং ফাংশন, একদম জীবনেও সেট এবং ফাংশনের নাম শুনে নাই একদম প্রথম থেকে আলোচনা করার চেষ্টা করব। যাদের অলরেডি হয়ে গেছে তারাও আমার সাথে রিভিশন দেওয়ার চেষ্টা করো, কমেন্ট করার চেষ্টা করো, জানাবা যে তুমি পারতেছো কিনা। আর যাদের একেবারেই শুরু হয় না, আশা করি নবম শ্রেণী যারা শুরু করছো তারাও আজকের ক্লাস থেকে খুব উপকৃত হবা। এমনকি এই চ্যাপ্টারে যত বেসিক আছে একদম জন্মসাল থেকে শুরু করে মৃত্যুসাল পর্যন্ত সব শিখাই দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আজকের ক্লাসে আমরা শুরু করি। আমরা অধ্যায় 2, যেটা তোমার বইয়ে 2.1 এবং 2.2 দুইটা পার্টে বিভক্ত, 2.1 এবং 2.2
দুইটা পার্টে তোমাদের সেট এবং ফাংশনের চ্যাপ্টারটা বিভক্ত। সো নর্মালি 2.1 যেই চ্যাপ্টারটা আছে সেটাকে আমরা সেটের চ্যাপ্টার বলি, মানে সেট নিয়ে আলোচনা করা হয়েছে। আর 2.2 যেটা সেটাকে আমরা ফাংশন বলি। সো ফাংশনের চ্যাপ্টার যেটা রিলেটেড। ওকে, কিন্তু পরীক্ষায় কিন্তু দুইটা কম্বাইন্ড হয়, 2.1 এবং 2.2 মিক্স করে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে চলো আমরা সময় নষ্ট না করি ইন্ট্রোতে, আমরা ক্লাসে ফিরে যাই। আমরা প্রথমত একটা টপিক শিখবো, সেটা হলো সেট এবং ফাংশন। যেহেতু পড়বো তাহলে সেটের পরিচয় সম্পর্কে জানা ভালো না? আগে আমরা জেনে নেই যে সেটটা আবিষ্কার করে কে। সেটের পরিচয়। ওকে, সেটের পরিচয়। ওকে, একটু খেয়াল করি, একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেটের আবিষ্কারক হলো জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর। তাহলে আমি লিখে দিচ্ছি যে সেটের আবিষ্কারক হলো জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর। এখন এই জর্জ ক্যান্টর কত সালে জন্মগ্রহণ করছে সেটাও যদি আমরা জানতে চাই, তাহলে জর্জ ক্যান্টরের জন্মসাল হলো 1845 সাল, এবং মৃত্যুসাল যদি বলি, মৃত্যুসাল হলো 1918 সাল। ঠিক আছে, এবার আসো, এই যে জর্জ ক্যান্টর, উনি কোন দেশের গণিতবিদ ছিল? উনি জার্মানি গণিতবিদ ছিল। কোন দেশের? জার্মানি গণিতবিদ। দেখো, উনি জার্মানি গণিতবিদ। জার্মানি গণিতবিদ। এবার খেয়াল করো, এই যে জার্মানি গণিতবিদ, উনি তো সেটের আবিষ্কারক, ভালো কথা। বাট সেট তো অনেক ধরনের সেট হবে, যেটা আমরা একটু সামনে গেলেই আলোচনা করতে পারবো। বাট উনি কোন ধরনের সেটটাকে আবিষ্কার করে বা কোন ধরনের সেট সম্পর্কে ধারণা দেয় প্রথম? তাহলে এখানে এটা ইম্পর্টেন্ট লাইন, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো উনি প্রথম অসীম দ্বারার যে সেট, অসীম ও সসীম সেটের ধারণা দিয়ে থাকেন। তাহলে কোন সেটের আবিষ্কারক উনি? অসীম এবং সসীম সেট। সো এই লাইনটা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সো এটা কিন্তু এমসিকিউতে আসে, বুঝতে পারছি সবাই? ওকে, আচ্ছা, এবার আসো। আচ্ছা, ওকে। সো এবার আসো, আমরা তো সেটের আবিষ্কারককে তার একটু কাহিনী শুনলাম, বাট এবার আসো সেট আসলে কি? সেটটা কি? সেট হলো তোমাকে যদি আমি বলি যে সেট বলতে বোঝায়, যেমন আমি তোমাকে যদি বলি যে তোমার পছন্দের একটা সাবজেক্টের নাম বলো, তুমি কি বলবা? পছন্দের যদি কিছু সাবজেক্টের কথা বলি, তাহলে তুমি বলতে পারো আমাকে যে আমার পছন্দের সাবজেক্ট যেটা, সেট। দেখো, সেট লিখে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। ওকে, দেখো, আমি যদি তোমাকে বলি এটা সেট, হ্যাঁ, সেট নিয়ে আলোচনা করতেছি, সেট। সো আমি যদি তোমাকে বলি তোমার পছন্দের কিছু সাবজেক্টের নাম বলো, তুমি প্রথমে কি বলবা? আমি আশা করি আমার সকল স্টুডেন্ট প্রথমে বলবে ম্যাথ। ওকে, এরপরে তুমি কি বলতে পারো? তুমি ধরলাম ইংরেজি বা ইংলিশ। এরপর তুমি বলতে পারো অ্যারাবিক। ওকে, সো এই যে তুমি কিছু সাবজেক্টের নাম বললা তোমার পছন্দের, এই সাবজেক্টগুলোকে আমি লিখছি কিভাবে দেখো তো। একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সবগুলোকে আবদ্ধ করছি, প্রত্যেকটা সাবজেক্টকে আমি কমা কমা দিয়ে লিখছি। সো তুমি মনে রাখবা, একটা সেটকে প্রকাশ করার পদ্ধতি হলো দুইটা। সেটা আমরা দেখব। বাট প্রকাশ করার নিয়ম যদি চিন্তা করো, নিয়ম যে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, আরেকটা কি, উপাদানগুলোর মধ্যে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। উপাদান বলতে কাকে বোঝাচ্ছি? এই যে ম্যাথ একটা উপাদান, ইংলিশ একটা উপাদান, অ্যারাবিক এটাও একটা উপাদান। সো আরো সহজ ভাষায় যদি বলি, সেট, তোমাদের বাসায় সবাই নাম শুনছো না, ডিনার সেট? ডিনার সেট মানে কি? দেখবে কি অনেকগুলা জিনিস, যেখানে তোমাদের প্লেট থাকবে, গ্লাস থাকবে, চামচ থাকবে। সো অনেকগুলা জিনিসপত্র আমরা কি করে ফেলি, একত্রে করে একটা কম্বাইন্ড কম্বো তৈরি করা হয়, সেটাকে কি বলা হয়? সেট বলা হয়। সো এই একইভাবে আমি যদি তোমাকে বলি কিছু উপাদান তুমি লেখো, যে তুমি বললা যে আমি লিখতেছি যে এ কমা বি কমা সি কমা ডি কমা ই, এই সবগুলোকে আমি কি করছি, সিরিয়ালে সুসংজ্ঞায়িতভাবে সাজাইছি না? কি করেছি? সাজিয়ে ফেলছি। তাহলে মূলত সেট বলতে বোঝায় সাজানো। সেট বলতে কি বোঝায়?
সাজানো, বাট তুমি এলোমেলো ভাবে সাজানো কোনো ব্যাখ্যা না। সাজানো বলতে বোঝায় সুসংজ্ঞায়িত ভাবে। সাজানোর সংজ্ঞাটা কি? সুসংজ্ঞায়িত ভাবে। তো সুসংজ্ঞায়িত ভাবে মিন্স কি বলতে বোঝায়? দেখো, সুসংজ্ঞায়িত বলতে কি বোঝায়? সুসংজ্ঞায়িত বলতে বোঝায় আমি যখন তোমাকে বলেছি যে তোমার পছন্দের 3টা সাবজেক্টের নাম বলো, তুমি প্রথমে কি বলছো? ম্যাথ বলছো। কেন তুমি ম্যাথ বলছো? কারণ তুমি এই সাবজেক্টটা সবচেয়ে বেশি পছন্দ করো। তারপরে তুমি কি বলছো? ইংলিশ বলছো। মানে কি? ম্যাথের তুলনায় একটু কম পছন্দ করো। এরপরে তোমার সবচেয়ে পছন্দের তালিকায় সবচেয়ে 3 নম্বরে কি আছে? অ্যারাবিক আছে। তুমি ওই নিয়ম অনুসারে কি করছো? একটা ক্রমানুসারে সাজাইছো। এই সাজানোটাকে আমরা কি বলবো? সেট বলবো। কথা বুঝতে পারছি সবাই? তাহলে সেটের ব্যাপারটা আমরা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, সেটকে প্রকাশ করার কিছু পদ্ধতি আছে। প্রকাশ করার কিছু পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? আমরা যদি দেখি, সেট প্রকাশের পদ্ধতি হলো 2টা। একটা হলো সেট গঠন পদ্ধতি, আরেকটা হলো তালিকা পদ্ধতি। এটাকে আমরা একটু শর্টকাটে মনে রাখবো যে সেট গঠন পদ্ধতি বলতে কি বোঝায়, তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়। মনে রাখবা, সেট গঠন পদ্ধতি বলতে আমরা শর্টকাটে মনে রাখবো যে শর্ত থাকবে, শর্ত থাকবে, শর্ত থাকবে। আর তালিকা পদ্ধতি বলতে বোঝায় শর্ত থাকবে না। তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়? শর্ত থাকবে না। তাহলে এই যে শর্ত থাকা এবং শর্ত না থাকা, এই জিনিসটা আশা করি তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে চলো, শর্ত থাকা এবং শর্ত না থাকা এই জিনিসটা আসলে কি বুঝাইতেছে। সো এই জিনিসটা বোঝার সুবিধার্থে আমি কি করতে পারি? কিছু ইম্পর্টেন্ট লাইন লিখতে পারি। সেটা কি কি একটু খেয়াল করো। আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হলো নোট। দেখো, নোট। নোটটার মধ্যে প্রথমে যে একটা ওয়ার্ড আছে সেটা হলো এন। কি? এই এন। এন বলতে কি বোঝায়? এন বলতে মনে রাখবা, দেখো এই এন বলতে কি বোঝায়? এন বলতে বোঝায় হলো ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। দেখো লিখে দিচ্ছি, এন বলতে বোঝায় ন্যাচারাল নাম্বার। এই যে ন্যাচারাল নাম্বার। এখন ন্যাচারাল নাম্বার কোনগুলা? ন্যাচারাল নাম্বার বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। দেখো লিখে দিচ্ছি, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখন অনেকে স্বাভাবিক সংখ্যাগুলো চিনতেছি না। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় সকল ধনাত্মক পজিটিভ মানগুলো, সকল ধনাত্মক মানগুলো, সকল ধনাত্মক মান। তাহলে কোনগুলা? যদি আমি লিখে দিই যে 1 2 3 4 এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? এন বলতে পারি। এন মানে কি? ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা। ওকে, সেম জিনিসটাকে আমি আরেকটা ভাবে লিখতে পারি। আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হলো, ওকে 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 ওকে, 1 মিনিট। ওকে, এবার আসো, এই জিনিসটা কি? আমরা আরেকটা বক্স করি। ওকে, এখানে লিখে দিই। ওকে, আরেকটা জিনিস কি? সেটা হলো জেড। সেটা কি? জেড। ওকে, এই যে লেখো জেড। এই জেড বলতে কি বোঝায়? জেড বলতে বোঝায়, এই যে জেড, জেড বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। জেড বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা বলতে বোঝায় সকল ধনাত্মক মান, ঋণাত্মক মান এবং শূন্য। মানে তোমার এইখানে কি আসবে? ডট ডট ডট, -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট ডট। মানে মাইনাসের মানও আসবে, শূন্যও আসবে, প্লাসের মানও আসবে। তাহলে এগুলাকে কি বলবো? আমরা জেড বলবো। আর শুধু পজিটিভ যে মানগুলা সেগুলোকে আমরা কি বলবো? এন বলবো। এবার আসো, এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো মৌলিক সংখ্যা কি? কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। সো মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা বলতে বোঝায় এমন সকল সংখ্যাগুলা যেগুলা 2 অথবা 2 থেকে বড় হবে, এমন সকল সংখ্যা যে সকল সংখ্যাগুলাকে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে না বা ভাগ করা যাবে না। তাহলে এখানে আমরা কিছু যদি মৌলিক সংখ্যা বলি, যে কি কি আছে মৌলিক সংখ্যা, তার মধ্যে প্রথমে যে সংখ্যাটা আসবে সেটা হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এরকম করে করে চলতেছে। সো এই সকল সংখ্যাগুলোকে দেখো, তুমি এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করতে পারবা না। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসে। এমসিকিউটা কি? এই যে লিখে দিচ্ছি এমসিকিউ। এমসিকিউটা বলবে যে মৌলিক সংখ্যার, মৌলিক সংখ্যার, মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? অবশ্যই কি? 2।
তাহলে এই 2 কে আমরা বলবো কি মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা। সো এইগুলো আমাদের কি ইম্পর্টেন্ট নোট। এবার আসো এগুলো ব্যবহার করে আমাদের কিভাবে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির উদাহরণটা বোঝা যায়। তাহলে চলো আমরা যদি একটু দেখি যে প্রথমত আমি যদি তোমাকে বলি একটা সেট আছে, এই যে একটা সেটটাকে কোশ্চেনে বলা দিল এভাবে যে x বিলংস টু n, যেন x 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। তাহলে এখানে কি বলতেছে দেখো, ভালো করে দেখো, এটা কি বলতে বুঝাইতেছে যে x এই যে ই এর মতো দেখতে, এটাকে বলা হয় বিলংস টু। এটাকে কি বলা হয়? বিলংস টু। আর বিলংস টু শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত। বিলংস টু শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত। এবার খেয়াল করো, x এর মানগুলা অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? n এর অন্তর্ভুক্ত। n মানে কি শিখছো? n মানে তুমি অলরেডি জানো, এগুলা কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 এগুলা। তাহলে এবার খেয়াল করো, তুমি এতটুকু পরে একটা শর্ত পাইছো। কি শর্ত? যে x এর মানগুলো হবে এই সংখ্যাগুলোর মধ্যে অনেকগুলা। এখন কথা হলো এই সংখ্যাগুলো কি তুমি শেষ করতে পারবা? পারবা না। তাহলে একটু সামনে যাওয়ার পরে বলছে যে x এর মানগুলো হবে তো এই সংখ্যাগুলো, ভালো কথা, বাট আমি সব মান নিব না। কোন কোন মানগুলো নিব? যেগুলা 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। এবার তুমি খেয়াল করো, তুমি তো এবার বুঝে ফেলছো যে ভাই 2 থেকে বড় কোন মানগুলা এবং 9 থেকে ছোট কোন মানগুলা। তাহলে তুমি বলতে পারো 3 4 5 6 7 8 এই মানগুলা। তাহলে এবার তো তুমি একটা সুন্দর করে সেট গঠন করে ফেলছো। তাহলে এবার কথা হলো, এই যে তুমি এই সেটটা দেখো, এই সেটটার দিকে তাকাও। এই সেটটার মধ্যে কি শর্ত আছে না? শর্ত কি? ওই যে x এর মানগুলো বলছে স্বাভাবিক সংখ্যা হবে, এটা একটা শর্ত। আবার x এর মানগুলো বলছে 2 থেকে বড় হবে, 9 থেকে ছোট হবে, এটা কি আরেকটা শর্ত না? তাহলে এই সেটটাকে বলা হয় কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। কারণ আমরা জানি সেট গঠন পদ্ধতি মানেই কি শর্ত থাকবে। সেট গঠন পদ্ধতি। আর এই পদ্ধতিটাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এটা কি তোমাদের বুঝতে পারছো নাকি পারো নাই? বলো, তোমরা ক্লিয়ার হয়েছো নাকি হও নাই? ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছো আমাদের সাথে। তোমাদের যে সকল বন্ধুরা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারে নাই, তোমরা চাইলেই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পারছো নাকি পারো নাই? ওকে, আচ্ছা, এবার আসো সেট গঠন পদ্ধতি আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তালিকা পদ্ধতি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমাদের কিছু বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জানি। তো প্রথম যে সেটটা, আমি উপরে একটা হেডলাইন দিই যে বিভিন্ন ধরনের সেট। বিভিন্ন ধরনের সেট, বিভিন্ন ধরনের সেটের আলোচনা। ওকে, সো এবার একটু খেয়াল করো, আমরা চাইলে আরো কিছু উদাহরণ দেখতে পারি এখানে। দেখো, এটা যদি আমি আরেকটা উদাহরণ দিই তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। সো উদাহরণটা যদি আমি লিখি এখানে, দেখো উদাহরণটা হলো, আমি যদি আরেকটা কোশ্চেন লিখি যে আরেকটা সেট আছে, মনে করো বি। বললাম কি যে ওয়াই যেন, দেখো ওয়াই যেন, ভালো করে বুঝছো, ওয়াই যেন, ওয়াই মৌলিক সংখ্যা। ওয়াই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যা তো অনেকগুলা। এবার তোমাকে একটা শর্ত দিছে। শর্তটা কি? এবং যে ওয়াই এর মানটা হবে, মনে করো 19 থেকে ছোট। 19 থেকে ছোট। এবার কথা বুঝো, ভালো করে বুঝো যে এখানে যে সেটটা দিছে, এই সেটটা তো আমরা বুঝতেই পারছি যে এটা কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। কারণ কি? কারণ এখানে শর্ত আছে। ওকে, তাহলে এটার উত্তরটা কি হবে? বি সেটটা আসলে কে হবে? খেয়াল করো, ওয়াই যেন, ওয়াই মৌলিক সংখ্যা বলছে। মৌলিক সংখ্যা তো আমরা চিনি যে যেই সকল সংখ্যাগুলা 2 থেকে বড় অথবা 2 এর সমান, এমন সকল সংখ্যা যে সকল সংখ্যাগুলোকে কি করা যায় না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এতটুকু তো বুঝলাম যে ভাই এটা তো অনেক সংখ্যা, মৌলিক সংখ্যা তো অনেক, যে 2 3 5 7 11 13 অনেক সংখ্যা। বাট একটু সামনে যাওয়ার পরে আমার কাজটা একটু সহজ করে দিছে। সহজ কি বলছে? কি যে ওই ওয়াই এর মানটা হবে মৌলিক সংখ্যা, ঠিক আছে, বাট 19 থেকে ছোট লাগবে। 19 থেকে কি ছোট লাগবে। তাহলে এবার তো আমি সহজ, 19 থেকে ছোট কে কে আছে? 2 আছে মৌলিক সংখ্যা, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 13 17। 19 তো আর আসবে না, কারণ 19 থেকে ছোট বলছে।
বুঝছো? সো এইখানে দেখো, এখানে শর্ত ছিল আর এখানে শর্ত ছিল না, তাহলে এটাকে কি পদ্ধতি বলা হয়? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। আর এটাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি, কারণ এখানে শর্ত নাই। বুঝতেছো সবাই? এই ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার হয়েছো? ওকে, আচ্ছা। সো এটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের অলরেডি কি করা হয়েছে, যে সেট গঠন পদ্ধতি এবং তালিকা গঠন পদ্ধতি, এটা আমরা অলরেডি বুঝতে পারলাম, মানে সেট গঠনের পদ্ধতিটা আমরা অলরেডি ক্লিয়ার। এবার আসো বিভিন্ন ধরনের সেট সম্পর্কে যদি জানি, বিভিন্ন ধরনের সেট সম্পর্কে যদি জানি, তো বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জানার ক্ষেত্রে আমি প্রথম যে একটা সেট লিখবো সেটা হলো এই যে প্রথম সেট। খেয়াল করো, প্রথম সেট, সেটাকে আমরা বলবো সংযোগ সেট। কি সেট? সংযোগ সেট। সো সংযোগ সেটটা কি দেখো, ভালো করে খেয়াল করো, সংযোগ সেটটা কি? সংযোগ সেটের দেখতে কেমন দেখো, চেহারা। ঠিক আছে, সংযোগ সেটের চেহারাটা কেমন? চেহারাটা হলো এই যে এরকম, এরকম। এটা কি? ইউ। ইউর মতো দেখতে, ইউর মতো কি দেখতে, বাট ইউ না। দেখো এখানে মনে রাখতে হবে, এই যে ইউ তো এভাবে লিখি আমরা, এই যে ইউ, ইউ এর মতো দেখতে, ইউর মতো কি দেখতে, কিন্তু বাট এটা কি পেটলা, মানে অনেক বড় হয়ে গেছে, পেটটা কি অনেক বড়, মানে ছড়ানো। সো এটা কিন্তু ইউ না, এটা কিন্তু ইউ না, ইউর মতো দেখতে। বুঝতে পারছো? সো এবার আসো এটার কাজটা কি? কাজ, কাজটা হলো মনে রাখবা, কাজটা হলো কি? কাজটা হলো কমন আনকমন সব, যা পাবে সব খাবে, যা পাবে সব খাবে। তাহলে এইখানে এই যে কাজ মানে কি? যা আছে সব, যা আছে সব। এই যে যা আছে সব, এটা মানে কি? যা থাকবে, একটা কোশ্চেনে যা থাকবে, দুইটা সেটের মধ্যে যদি আমি বলি যে ইউনিয়ন করো বা সংযোগ সেট বলো, তাহলে তুমি বুঝবা দুইটা সেটের মধ্যে যা আছে সবাইকে নিয়ে নিবে, যা আছে সবাইকে নিয়ে নিবে। তাহলে এখানে এই যে এই সেটটাকে, সংযোগ সেটটাকে আমরা ইংরেজিতে বলি সেটা হলো ইউনিয়ন সেট। কি সেট? ইউনিয়ন সেট। আর এই চিহ্নটার নাম হলো ইউনিয়ন চিহ্ন বা ইউনিয়ন সিম্বল। ক্লিয়ার আমার কথা? ওকে, সো চলো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা কি? উদাহরণটা কি খেয়াল করো। উদাহরণটা আমি যদি বলি যে মনে করো সাপোজ একটা এ সেট আছে, এ সেটের উপাদানগুলো হলো এ বি সি। যদি আমি বলি বি সেট আছে, বি সেটের উপাদানগুলো কি? সি ডি ই। আমি বললাম কি যে এ ইউনিয়ন বি বের করো, তো তুমি বুঝতে হবে যে এ ইউনিয়ন বি মানে কি। তাহলে আমার তাকে দেখতে হবে যে ইউনিয়নের কাজটা কি। ইউনিয়নের কাজ হলো যা আছে সব বসবে। তাহলে তুমি এখানে খুব সুন্দর করে লিখতে পারবে তখন যে এ ইউনিয়ন বি, এর উপাদান কে কে আছে? এ কমা বি কমা সি, ইউনিয়ন বি এর মান কত আছে? সি কমা ডি কমা ই। তাহলে উপাদান তো যা থাকবে সব যাবে। তাহলে এখানে কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। যেগুলো মিলছে সেগুলোও লিখছি, যেগুলো মিলে নাই সেগুলোও লিখছি। তাহলে তুমি চাইলে এখানে একটা হেডলাইন দিতে পারো যে কমন আনকমন সব, কমন প্লাস আনকমন, আনকমন সব। মানে আমি যেগুলো খাইতে পারবো সেগুলোও নিব, যেগুলো খাইতে পারবো না সেগুলোও নিব, মানে কোনো কিছু ছাড়া যাবে না, সব কিছু নিতে হবে। তো এটা আমাদের কি সেট বলা হয়? সংযোগ সেট বলা হয়, যেটাকে আমরা ইউনিয়ন সেট হিসেবে জানি। বাট বাংলা নামগুলো মনে রাখলে তোমার কোশ্চেনটাতে একটু জটিল করে যদি বাংলা নাম দিয়ে দেয় তাহলে তুমি পারা জিনিসও ভুল করে ফেলবে। এই জন্য আমরা বাংলা জিনিসটাও মনে রাখার চেষ্টা করব। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসো, এবার আসো ক্লাসটা হলো নবম শ্রেণীর জন্য, ঠিক আছে? নবম শ্রেণীর জন্য। ওকে, তো এবার আসো আমরা যদি আরেকটু দেখি, আরেকটু দেখো। প্রথম সেট আমরা সংযোগ সেট ক্লিয়ার হইলাম। এবার আসো আমরা আরেকটা সেট সম্পর্কে জানি। কি সেট? সেটা হলো সেদো সেট। সেটার নাম কি? সেদো সেট। সো সেদো সেট বলতে আসলে কি বোঝায়? এটার ইংরেজি নামটা হলো ইন্টারসেকশন সেট বলি আমরা। কি বলি? ইন্টারসেকশন সেট। সো এবার আসো এটার চেহারাটা দেখতে কেমন?
চেহারা, চেহারা, চেহারা বা সিম্বল। ঠিক আছে, এটা হলো উল্টা ইউর মতো। এটা কি? উল্টা ইউর মতো, মানে ইউর মতো দেখতে না, এটা তো ইউর মতো দেখতে ছিল, বাট এবার কি হয়ে গেছে? উল্টা ইউ। তাহলে এখানে তোমার কাজটা কি? এটার কাজটা কি ভালো করে মাথায় রাখবা। এটার কাজ হলো শুধুমাত্র কমন গুলা। এটার কাজ কি? শুধুমাত্র কমন গুলা, মানে কমন গুলা নিব। কমন গুলা নেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি যে এই যে একটা সেট, এই সেটটা থেকে যদি আমি বলি যে এ একটা সেট আছে, সেটা হলো এ বি, বি আর একটা সেট আছে, সেটা হলো বি সি। আমি যদি বলি যে এ ইন্টারসেকশন বি বের করো, তাহলে তুমি বুঝতে হবে দুইটা সেটের মধ্যে কি চাইছে? কমন গুলা চাইছে। তাহলে দুইটা সেটের মধ্যে কমন কি আছে? বি আর ভি কমন আছে, তাহলে বি আসবে হলো উত্তরে। বুঝতে পারছি? সো ইন্টারসেকশন সেট ক্লিয়ার। এবার আসো আমরা একটু সামনের দিকে যাই। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, আমরা এখন আরেকটা সেট সম্পর্কে জানি, সেটা হলো কি? অন্তর সেট। কি সেট? অন্তর সেট। এই দেখো অন্তর সেট। সো অন্তর সেট মানে কি? অন্তর সেট মানে সবচেয়ে সহজ কথা যদি বলি, আমরা বিয়োগ বুঝাই। কি বুঝাই? বিয়োগ। সো অন্তর সেট মানে হলো বিয়োগ। বিয়োগ, বিয়োগকে আমরা দুইভাবে প্রকাশ করি, একটা হলো এইভাবে, আরেকটা কি? এইভাবে। চিহ্নটা মাথায় রেখো, এইভাবে। সো সো খেয়াল করো, সো খেয়াল করো, এখানে বিয়োগ বলতে আসলে মনে রাখবা ইম্পর্টেন্ট নোট, যেটা নোট সেটা হলো প্রথম সেটে, প্রথম সেটে যা অমিল, প্রথম সেটে যা অমিল। এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন বিয়োগের ক্ষেত্রে। এই লাইনটা সবচেয়ে বেশি মনে রাখবা, প্রথম সেটে যা অমিল। অমিল মানে কি? যা মিলবে না, যা মিলবে না। চলো একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি? যদি আমি বলি এ একটা সেট আছে, মনে করো এ কমা বি, বি এর একটা সেট আছে, মনে করো বি এবং সি। আমি বললাম কি যে এ বিয়োগ বি কত? এ বিয়োগ বি কত? সো এ বিয়োগ বি বলতে আসলে কি বোঝাচ্ছে দেখো। তাহলে তুমি তো খুব সুন্দর করে লিখবা তখন এইভাবে যে এ বিয়োগ বি, এর মান কত আছে? এ কমা বি, বিয়োগ বি এর মান কত আছে? বি কমা সি। তো তুমি দেখতেছো যে প্রথম সেটে যা অমিল, মানে তুমি দেখতেছো এ প্রথম সেটের উপাদান কে কে আছে? এ কমা বি আছে, মানে এ আছে আর বি আছে। সো বি আর বি দুইটা তো মিলে গেছে। তাহলে প্রথম সেটে মিলে নাই কে? এ। দ্বিতীয় সেটে মিলে নাই কে? সি। এইখানে মনে রাখবা এ এবং সি দুইটা কিন্তু উত্তরে যাবে না। অমিল মানে কার? প্রথম সেটে যেটার অমিল। তাহলে প্রথম সেটে অমিল কে আছে? এ আছে। এই জন্য এটার উত্তর আসবে কি? এ। সেম কোশ্চেনটাই যদি আমি বলতাম, যদি আমি বলতাম যে বি বিয়োগ এ বের করো, সেই ক্ষেত্রে কত উত্তর আসতো? সেই ক্ষেত্রে উত্তর আসতো হলো সি। কেন? কারণ তখন এই বিটা কিন্তু আগে আছে। বি আগে থাকা মানে কি? প্রথম সেট হলো বি। তাহলে মিলে গেছে কে? বি তো মিলে গেছে, তাহলে প্রথম সেটে বাকি থাকবে কে? তখন সি। তখন উত্তর আসতো কি? সি। বুঝতে পারছি সবাই? সো অন্তর সেটটা আশা করি ক্লিয়ার না সবার? ক্লিয়ার কিনা? ওকে। এই কুলসুমা আক্তার, আপনারা কোন ক্লাস? ওকে, খেয়াল করো। তার পরবর্তীতে আসো, আমরা পরবর্তীতে যদি যাই, পরবর্তীতে যদি যাই, এখানে খেয়াল করো, আমরা অন্তর সেট অলরেডি শিওর হলাম। এবার আসো সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট। আমাদের ক্লাসটা কিন্তু নবম শ্রেণীর জন্য, নবম শ্রেণীর ক্লাসের জন্য সার্বিক সেট। তো সার্বিক সেটের জন্য কি করতে পারি দেখো ভালো করে। সার্বিক সেট মানে কি? সার্বিক সেট বলতে আগে চেহারাটা দেখো। সার্বিক সেটের চেহারা, চেহারা, চেহারা। সার্বিক সেটের চেহারাটা কি? সার্বিক সেটের চেহারাটা হলো ইউ। কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু ইউর মতো দেখতে না, এটা আসলেই ইউ। এটার কাজটা কি? এটার কাজটা কি? কাজ হলো উদ্দীপকে, উদ্দীপকের, উদ্দীপকের সকল উপাদান, সকল উপাদান এই সেটের অন্তর্ভুক্ত, এই সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই সেটের অন্তর্ভুক্ত। এটা আসলে কি বুঝাইতেছে? একটু চলো একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হলো
যে আমি যদি তোমাকে বলি যে এ একটা সেট আছে সেটা হলো এ বি সি, বি একটা সেট আছে সেটা কি ধরলাম বি সি, ডি আর একটা সেট আছে সেটা কি সি ডি। আমি বললাম কি যে এইখানে ইউর মান কত, তো তুমি দেখতেছো একটা উদ্দীপক তো দেওয়া আছে তিনটা সেট, এই তিনটা সেটে যত উপাদান আছে সবগুলো উপাদান কোথায় বসবে, ইউর মধ্যে বসবে। জাস্ট মাথায় একটা রাখবা, একই উপাদান যদি ডাবল থেকে থাকে লিখবো কয়বার, একবার। তাহলে এইখানে এই সেটের মধ্যে কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এটাই হলো আমাদের কি অ্যান্সার। সো একটা উদ্দীপকে যত উপাদান থাকবে সবগুলো কোথায় থাকবে, সার্বিক সেটের মধ্যে থাকবে। কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্রকাশ করা হয়, মনে থাকবে। আচ্ছা এবার আসো, এবার আসো, সেটা হলো পূরক সেট। কি সেট, পূরক সেট। দেখো পূরক সেট, পূরক, পূরক সেট। এখন পূরক সেট মানে কি ভালো করে মাথায় রাখবা, পূরক সেট দেখতে কেমন সেটাকে দেখি। মনে করো সাপোজ এ একটা সেট আছে সেটার উপর একটা সি দিয়ে লিখলাম, অথবা এ একটা সেট আছে সেটার উপরে প্রাইম দিয়ে লিখলাম। সো এই যে তোমার সি এবং দিছো না, সি এবং প্রাইম চিহ্ন, সি এবং প্রাইম চিহ্ন, এটাকে কি বলা হয়, পূরক চিহ্ন বলা হয়। কি চিহ্ন বলা হয়, পূরক চিহ্ন বলা হয়। সো এটার কাজটা কি, কাজটা খেয়াল করো, যার উপর, যার উপর পূরক চিহ্ন থাকবে বা প্রাইম চিহ্ন, ওকে, সি অথবা এই ড্যাশ থাকবে, ড্যাশ থাকবে, তাকে সার্বিক সেট, সার্বিক সেট। সার্বিক সেট বলতে কি বোঝায়, ওই যে ইউর মতো দেখতে না, ইউ, সার্বিক সেট মানে কি ইউ, এই যে ইউনিভার্সাল সেট যেটা, এই সার্বিক সেট হতে, সার্বিক সেট হতে বিয়োগ করব, কি করব, বিয়োগ। সো অলরেডি আমরা সার্বিক সেটও চিনি, বিয়োগ করাও শিখছি। এবার আসো, তাহলে আমি যদি বলি যে এইখান থেকে, এই উদ্দীপক থেকে আমি যদি বলি যে এ এর উপর পাওয়ার সি, এটার মান কত, তাহলে তোমার বুঝতে হবে যে এই চিহ্নটা কার উপর আছে, এর উপর আছে। যার উপর চিহ্ন থাকবে তাকে আমরা কি করব, সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব। তাহলে চিহ্নটা যেহেতু এর উপর আছে তাহলে আমরা এখান থেকে কি করব, ইউ মাইনাস এ, এই যে এ কে আমরা কি করছি সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিচ্ছি। এবার আসো ইউ মানে কি, ইউ মানে কি ছিল, এই অলরেডি বের করে রাখছি, কি এ কমা বি কমা সি কমা ডি, মাইনাস এ মানে কি এ বি সি, চলো এ কমা বি কমা সি। তো বিয়োগ মানে আমরা তো জানি অলরেডি যে প্রথম সেটে যেটা অমিল থাকবে, তাহলে প্রথম সেটে এবিসি ছিল, এবিসি মিলে গেছে, তাহলে প্রথম সেটে বাকি আছে কি ডি, তাহলে এই ডিটাই আমাদের কি উত্তর। বুঝতে পারছি সবাই। জাওয়াদ আল মাহমুদ নাফিস, আপনি কোন ক্লাস? মাইসুরা মহসিনা, আপনি কোন ক্লাস? আপনারা তো 26-এর ব্যাচ, ঠিক আছে। আপনাদের ক্লাসটা হলো আজকে দাখিল নবম প্রথম সেমিস্টার কোর্সের ক্লাস, দাখিল নবম শ্রেণীর ক্লাস। সো যারা এই যে এসব বলতেছেন এই চ্যাপ্টারটা বাদ দিয়ে অন্য চ্যাপ্টার পড়ান, ত্রিকোণমিতিক অনুপাত করান, আপনারা তো ভাই এই চ্যাপ্টারটা ক্লাসে করে ফেলছেন। আপনারা তো অলরেডি জুনিয়র না, আপনাদের জুনিয়র যারা নবম শ্রেণীতে যারা মাত্র ভর্তি হয়েছে তাদের জন্য ক্লাস। ক্লাসের হেডলাইনটা দেখেন না, ক্লাসের হেডলাইনটা দেখেন না। আপনারা তো নবম শ্রেণীর না, আমরা ক্লাস করাচ্ছি কাদের জন্য, নবম শ্রেণীর জন্য। সো নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার কোনটা, সেট এবং ফাংশন। আমাদের তো প্রথম থেকে শুরু করতে হবে, বুঝছো সবাই, বুঝছো, ওকে। আচ্ছা, সো যারা এই যে বলতেছেন চ্যাপ্টার চেঞ্জ করতে, তারাও অলরেডি দাখিল 26 অথবা 27-এর ব্যাচ। আমরা পড়তেছি কাদের জন্য, দাখিল 28 ব্যাচ, কিন্তু বুঝতে হবে আপনাদের। ক্লিয়ার সবাই, ওকে। সো এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, আমরা যেটা পড়তেছিলাম পূরক সেট। পূরক সেট মানে কি, যার উপর পূরক চিহ্ন থাকবে তারা আমরা কি করে দিব, সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব। সার্বিক সেট মানে কি ইউ, ইউ মাইনাস এ, তাহলে ইউ থেকে বিয়োগ করে দিছি। ক্লিয়ার, বুঝছো নাকি বুঝছো নাকি, বুঝছো, ওকে। পূরক সেট ক্লিয়ার। এবার আসো, এবার আসো আমরা আর একটা সেট সম্পর্কে জানি। তো তোমাদের মনে আছে কিনা আমাদের যে সেটের আবিষ্কারক তিনি কোন সেটটা আবিষ্কার করছে, সসীম বা অসীম সেট না? তো একটু খেয়াল করো, সসীম এবং অসীম সেট সম্পর্কে আমরা জানি যে প্রথমে যদি আমি বলি অসীম সেট, অসীম সেট। সো অসীম সেটের কাজটা কি, অসীম সেট মানে কি,
যেই সেটের শেষ নাই, যেই সেটের উপাদানের কি নাই, শেষ নাই। কিভাবে বুঝলাম ভাইয়া? অসীম মানেই তো কি শেষ নাই যার। অসীম মানে কি? অসীম মানেই হলো শেষ নাই যার, শেষ নাই যার। তো শেষ নাই যার মানে কি? একটা উদাহরণ দেখি চলো। উদাহরণ হলো এ সেট সমান সমান, আমি বললাম কি যে এক্স বিলংস টু এন। এবার আমি এটাও বললাম যে এক্স এর মানগুলো হলো 5 থেকে বড়, 5 থেকে কি বড়। এই যে একটা কোশ্চেন দিলাম। তো তুমি তো দেখবা যে ভাই এক্স বিলংস টু মানে এক্স অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত? এন এর অন্তর্ভুক্ত। এন তো আমি জানি যে ভাই 1 2 3 4 5 6 শেষ, অনেকগুলা। এবার আসো একটু সামনে যাওয়ার পর একটা শর্ত দিয়েছে। শর্তটা কি? যে এক্স এর মানগুলো হবে তোমার স্বাভাবিক সংখ্যাই হবে, বাট 5 থেকে কি বড়, 5 থেকে বড়। তাহলে 5 থেকে বড় কে কে আছে? 5 থেকে বড় কে কে আছে? 6 7 8 9 10 11 12, শেষ করা যাবে এই ডট ডট ডট। তাহলে দেখো এই সেটটা কি শেষ হয়েছে? এই সেটটা তো শেষ হয় নাই। তাহলে এই সেটটাকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। কথা বুঝতে পারছি? যে সেটটা কি হবে না, শেষ হবে না, ওই সেটটাকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। বুঝছি সবাই? ওকে। সো এবার আসো, এবার আসো। হ্যাঁ, মোহাম্মদ জুনাইদ ওনারা অন্য ব্যাচের। মুস্তাকিম হাসান, হ্যাঁ উনি অন্য ব্যাচের। উনি ভুল করে আমাদের ক্লাসে চলে আসছে, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো। আমরা অসীম সেটটা অলরেডি বুঝতে পারছি। এবার আসো আমরা আরেকটা সেট সম্পর্কে জানবো, সেটা কি সসীম সেট। সসীম সেট, চলো। সসীম, সসীম এই যে সেট। তো সসীম সেটটা কি? মানে এটা তো শেষ হয় নাই, বাট সসীম মানে হলো যার শেষ আছে। যার কি? যার শেষ আছে, যার শেষ আছে। সেম আমি যদি একটু বলি তোমাদের সুবিধার্থে, সেম কোশ্চেনটা যদি থাকতো আমাদের, সেম কোশ্চেনটা যদি থাকতো, এই যে সেম কোশ্চেনটাই মনে করো আমাদের আছে। ওকে, পুরোটা দরকার নাই, শুধু কোশ্চেনটা নিয়ে যাই। হ্যাঁ দেখো, সেম কোশ্চেনটা যদি আমাদের থাকতো তাহলে আমরা কি করতাম? জাস্ট একটু চেঞ্জ করে দিলে এটা অসীম হয়ে যাবে, সসীম হয়ে যাবে। কিভাবে? যেমন আমি যদি বলি যে এক্স এর মান 5 থেকে ছোট, 5 থেকে কি ছোট, তাহলে তুমি চিন্তা করো এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলো বলছে 5 থেকে ছোট। 5 থেকে ছোট মানে কি? 5 থেকে ছোট মানে হলো 1 2 3 4, সেই মানটা। তাহলে এটা তো শেষ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো কি? সসীম সেট। আর অসীম মানে কি? যেটা শেষ নেই। বুঝছো? ওকে, সো এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা বলো, জানাও তো যে সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এবার আসো যে সসীম সেট অসীম সেট ক্লিয়ার। সো আমরা কি করলাম? মোটামুটি অনেকগুলা সেট সম্পর্কে জানলাম। এবার একটা ইম্পর্টেন্ট সেট, সেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি সেটা? উপসেট। কি? উপসেট। সো উপসেটটা কি? একদম বাংলা কথায় না বলে একটু ম্যাথ করার মাধ্যমে দেখাই। আমি যদি বলি এ একটা সেট আছে তোমার কাছে, যে এ কমা বি কমা সি একটা সেট আছে, এটার উপসেট গুলা বের করো। কি বের করো? উপসেট গুলা বের করো। এই উপসেটটাকে আমরা সরাসরি বলতে পারি উপসেট গুলা বের করো, অথবা তোমাকে বলতে পারে যে পি অফ এ বের করো, পি অফ এ। তাহলে এটা দ্বারা কি বুঝাইতেছে? এর উপসেটই বুঝাইতেছে। তো এবার খেয়াল করো পি অফ এ মানে কি, উপসেট গুলা কিভাবে বের করে। তাহলে চলো আমরা একটু দেখি যে উপসেট গুলো আসলে কিভাবে বের করতে হয়। মনে রাখবা উপসেট বলতে নরমালি বোঝায় যে এই যে তিনটা উপাদান আছে, এটাকে তুমি কতগুলাকে ভেঙে ভেঙে লিখতে পারবা। কি করতে পারবা? ভেঙে ভেঙে লিখতে পারবা। যেমন আমি চাইলে এ কে আলাদা লিখতে পারি, বি কে আলাদা লিখতে পারি, সি কে আলাদা লিখতে পারি, এরপরে দুইটা দুইটা করে লিখতে পারি, এরপর তিনটাকে একত্রে করে লিখতে পারি। ওকে, তো এই উপাদানগুলাকে দেখো আমি দেখছি পি অফ এ সমান সমান কি? এ একটা সেট, বি একটা সেট, এই যে আমি একটা একটা করে ভাঙতেছি, সি একটা সেট, দুইটা দুইটা করে যদি লিখি এ কমা বি, আবার লিখতে পারি কি এ কমা সি, এই যে দুইটা করে লিখতেছি। আবার আমি লিখতে পারি ভি কমা সি। অনেক বুদ্ধিমান এসে বলবে
যে ভাইয়া এ কমা বি লিখছেন, একটু বি কমা এ লেখেন, লেখা যাবে না। কেন? সবসময় সামনের দিকে যাইতে হবে, উল্টা আসা যাবে না। বুঝতে পারছি? তাহলে এ কমা বি, তারপরে কি এ কমা সি, বি কমা সি, সামনের দিকে যাব, পিছের দিকে আসবো না। তাহলে একটা একটা করে লিখছি, দুইটা দুইটা করে লিখছি। আর কি কোনোভাবে লেখা যায়? হ্যাঁ লেখা যায়। দুইটা করে আর লেখা যাইতেছে না? তাহলে এবার আসো তিনটা করে লিখি। তিনটা করে লিখলে কি আসবে? যে এ কমা বি কমা সি লিখলাম। এবার কি অনেকে বলবে যে ভাই এ কমা বি কমা সি লিখছেন, তাহলে আপনি এবার এ কমা সি কমা বি লেখেন। এই যে এ কমা সি কমা চলে গেছেন, এরপর আবার বিতে আসলে তো কি হয়ে যায়? উল্টা আসা হইলো, উল্টা আসা যাবে না। তাহলে এবার কি করা যাবে? তো তিনটা করে তো লেখা যাবে না। তাহলে এবার একটা ফাঁকা সেট দিয়ে দিব। কি দিব? ফাঁকা সেট। সবগুলাকে একত্রে করে দিব। এই যে একত্রে করে একটা ব্রেকেট দিয়ে দিলাম। তো এইগুলারে কি বলা হয়? অপোসিট বলা হয়। কার অপোসিট? এ এর অপোসিট। বুঝতে পারছি? ওকে। সো এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। সো এখন তুমি তিনটা উপাদান ছিল, তুমি এবার এটার অপোসিট কয়টা বের করছো? অনেকগুলো না, কয়টা? 8টা উপাদান বের করছো। দেখো, একটা দুইটা তিনটা এরকম করে করে 8টা বের করছো। তোমার পরীক্ষা হলে একটু কনফিউশন হতে পারে না যে ভাইয়া তিনটা থাকলে তো বুঝলাম এটা 8টা হইলো, যদি দুইটা থাকে সেই ক্ষেত্রে কয়টা হবে? যদি মনে করো সাপোজ 5টা থাকলো, সেই ক্ষেত্রে তোমার কয়টা হবে? তুমি তো বুঝলা, ভেঙে ভেঙে করলাম, কিন্তু কতগুলো আর করবা? বা তোমার কি আদৌ হয়েছে কিনা, শিওর হয়েছে কিনা? মনে করো হওয়ার কথা ছিল 50টা, তুমি বানায় ফেলছো 47টা, তুমি বানায় ফেলছো মনে করো 50-এর উপরে 52টা। হবে? হবে না। একটা কনফিউশন কাজ করে। তো এই জন্য আমরা কি করি? একটা শর্টকাট মনে রাখি যে উপাদান সংখ্যা কয়টা হবে, উপসেট সংখ্যার উপাদান সংখ্যা কয়টা হবে। এইটার জন্য একটা শর্টকাট হলো, শর্টকাট সেটা কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবা। এমসিকিউতে এইখান থেকে একটা এমসিকিউ আসবে। তো খেয়াল করো এমসিকিউটা কি আসে। মনে করো সাপোজ এই এমসিকিউর জন্য মনে রাখবা উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা, এই উপসেট সংখ্যা বা উপসেট উপাদান সংখ্যা বের করার জন্য শর্টকাট হলো 2 এর উপর পাওয়ার n, 2 এর উপর পাওয়ার n। এই যে 2 এর উপর পাওয়ার n, এইখানে এই n বলতে আসলে কি বোঝায়? n বলতে বোঝায় উপাদান সংখ্যা, n বলতে বোঝায় উপাদান সংখ্যা। তোমাকে যে কোশ্চেনটা দেওয়া আছে ওইখানে উপাদান আছে কয়টা? 3টা। তাহলে তুমি দেখবা 2 এর উপর পাওয়ার 3, তাহলে 2 এর উপর পাওয়ার যদি 3 হয়, 2 এর উপর পাওয়ার 3 মানে তো 8, তাহলে এই 8 মানে কি 8টা হবে। দেখো 3টার জন্য 8টাই বের হয়েছে। যদি আমি বলতাম 2টা, যেমন আমি যদি বলতাম যে এ হলো একটা সেট, সেটা হলো এ কমা বি, এ কমা বি, তাহলে পি অফ এ কত হবে? তো তুমি দেখতেছো উপাদান কয়টা? 2টা, তাহলে কয়টা হবে? 3টা নাকি 4টা? 4টা। তাহলে তুমি দেখবা যে 2 এর উপর 2 এর উপরে 2, তাহলে কত হলো? 4, মানে কয়টা হবে? 4টা হবে। এবার আসো চলো 4টা কেমনে হয়। আমি যদি বলি প্রথমে কি করবা, তুমি একটা একটা করে লিখবা যে এ, এরপরে লিখলা, দুইটা করে লেখা যাবে। দুইটা করে কি একটাই লেখা যায় যে এ কমা বি, কারণ বি কমা এ তো আসা যাবে না, উল্টা তো আসা যাবে না। এবার তিনটা, দুইটা করে শেষ। এবার কি করবা? একটা ফাঁকা সেট সবার জন্য থাকবে, সবগুলোকে একত্র করে দাও। দেখছো তো কয়টা হলো? 4টা। এই 4টা। তাহলে আমি যদি একবার বলি যে 5টা উপাদান আছে, তুমি উপসেট সংখ্যা কয়টা হবে, উপাদান সংখ্যা কয়টা হবে তুমি বের করতে পারবা না? অবশ্যই 2 এর উপর পাওয়ার 5 দাও, 30টা হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো আমাদের কি উপসেট। এবার এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা কি? একটা টপিকস আছে, সেটা হলো প্রকৃত উপসেট। কি সেট? প্রকৃত উপসেট। চলো আমি একটু মুছে দিই, এই পাশটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, কপি করে রাখছি, সমস্যা নেই, থেকে যাবে, তোমাদের দেখতে পারবা পরবর্তীতে। ওকে, আচ্ছা। সো প্রকৃত উপসেট মানে কি একটু খেয়াল করো। এখানে একটা পয়েন্ট কি, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট বলতে বোঝায় কি, তুমি দেখো এই যে উপসেট গুলো যে বের করছো, এখানে তো অনেকগুলা চেহারা, 8টা চেহারা আছে। এই 8টা চেহারার মধ্যে এমন একটা চেহারা আছে যেটা আমার কোশ্চেনেই ছিল, আছে না? কোনটা বলো তো, কোনটা বলো? আমি একটু সুবিধার্থে এটা একটু লক করে দিয়ে কপি করে দিই, লক করে দিয়ে কপি করে দিই। দেখো পি অফ এ, এই যে এগুলা বের হয়েছিল, তাই তো? এগুলা বের হয়েছিল না আমাদের? এগুলোকে আমি আবার লিখলাম। এই যে উপসেট সংখ্যা বের করতে বলছে। এবার আসো, তুমি তো এগুলো উপসেট সংখ্যা, বাট প্রকৃত উপসেট বলতে এখানে যে 8টা চেহারা আছে, এই 8টা চেহারার মধ্যে এমন একটা চেহারা আছে যে চেহারাটা কি প্রশ্নই ছিল। কোনটা? এই যে কোনটা? এই ব্যক্তিটা, এই যে এই ব্যক্তিটা, এই যেটা, এটা বাদ দিয়ে দাও। এটা বাদ দিলে যেগুলো থাকবে সেগুলো আমাদের কি প্রকৃত উপসেট। এবার এমসিকিউতে আসলে তখন তো তুমি এগুলো করে তারপরে বলতে পারবা না
তুমি কি করবা, শর্টকাট শিখছো একটু আগে, 2 এর উপর পাওয়ার n মানে কি উপসেট সংখ্যার সূত্র। এবার শর্টকাট হলো প্রকৃত উপসেটের জন্য শর্টকাট হলো 2 এর উপর পাওয়ার n -1, মানে উপসেট সংখ্যা যা তার থেকে কি হবে, একটা কম হবে, উপসেট সংখ্যা যা তার থেকে একটা কম। সো এটাকে আমরা চাইলে শর্টকাট হিসেবে এভাবেও মনে রাখতে পারি। সো এটা দিয়ে কিন্তু তোমার কি আসবে, পরীক্ষার প্রশ্ন আসবে, মানে এই স্লাইডটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এই যে স্লাইডটা তোমার জন্য কি ইম্পর্টেন্ট। সো এখান থেকে কি কি আসতে পারে, এখান থেকে তোমার সিকিউ কোশ্চেন হইতে পারে, এমসিকিউ কোশ্চেন হইতে পারে, সবকিছু হইতে পারে, বাট তোমার এটা উপসেট এবং প্রকৃত উপসেট কি করতে হবে, মনে রাখতে হবে। সো আমরা অলরেডি কি কি বললাম, সেট সম্পর্কে জানলাম, সেটের পদ্ধতি সম্পর্কে জানলাম, সেটের বিভিন্ন প্রকার সেট সম্পর্কে জানলাম। এবার আজকে আমরা যেহেতু প্রথম ফ্রি লাইভ ক্লাস, আজকের ক্লাসটা হলো 9ম শ্রেণীর প্রথম ক্লাস, সো আশা করি তোমাদেরকে একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতেও পেরেছো। সো যেহেতু ফ্রি লাইভ ক্লাস, তোমাদের বন্ধুরাও অলরেডি দেখতে পারবে, সো তোমরা চাইলেও ক্লাসের শেষেও এই ক্লাসের লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকে পাঠাইতে পারো, দেখাইতে পারো। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ক্লাসগুলা আবার ইনশাআল্লাহ দেখা হবে। কোর্সে এনরোল করার জন্য বা কোর্স রিলেটেড যে কোনো তথ্য জানার জন্য তোমরা চাইলেই আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসা যে গ্রুপ আছে ওই গ্রুপে যুক্ত হতে পারো, অথবা আত্মাদিস অনলাইন মাদ্রাসা যে অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করে সবকিছু বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।